গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কোলে একা বসে আছি নাহি ভরসা। সালাম আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কবিতাটি শুনে বুঝতে পারছো আজকে আমরা সাহিত্য পাঠের সোনার তরী কবিতাটি নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা হচ্ছে সোনার তরী। তো চলো কথা না বাড়িয়ে আমরা কবিতায় ঢুকে যাই। কবিতায় ঢোকার আগে আমরা কবিতাটি সম্পর্কে কিছু বেসিক জিনিস আমরা জেনে নিব। কবিতাটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো। তার জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতায়। মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কাব্য হচ্ছে তোমার বনফল। তিনি এটা মাত্র 15 বছর বয়সে প্রকাশ হয়। নোবেল লাভ করেন 1913 খ্রিস্টাব্দে। এটাও খুব গুরুত্বপূর্ণ। গীতাঞ্জলি কাব্যের অনুবাদ সং অফারিংস এর জন্য। শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সমূহ আমরা যেহেতু রবি ঠাকুরের কবিতাটি পড়ছি, বাংলা সাহিত্য পাঠে তোমার রবি ঠাকুরের কবিতা আছে, প্রবন্ধ আছে, উপন্যাস আছে, এরকম আমরা শুধু যেহেতু কবিতা পড়ছি তাই কাব্যগ্রন্থগুলো আমরা এখানে উল্লেখ করেছি। যে মানসী, সোনার তরী, চিত্রা, কণিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা ইত্যাদি তার আরো কাব্যগ্রন্থ আছে। তার কবিতার মূল সুর হচ্ছে মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। দেখো, সোনার তরী, সোনার তরী মূলত হচ্ছে একটি কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে, সোনার তরী এখানে একটি কবিতা, বাট তার একটি কাব্যগ্রন্থ আছে। অনেকগুলা কবিতা নিয়ে একটি বই, সেটিকে মূলত কাব্যগ্রন্থ বলা হয়। তো এই গেল কবি পরিচিতি। এবার আমরা যাব পাঠ পরিচিতি। সোনার তরী কবিতার আসলে মূল থিম কি, মূল ভাব কি, কেন কবি সোনার তরী কবিতা লিখলেন, কি বোঝাতে চাইলেন। দেখো, পাঠ পরিচিতি থেকে আমরা চুম্বক অংশ তুলে ধরেছি। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। সোনার তরী মানে নাম কবিতা হচ্ছে তোমার যে কবিতার নামে কাব্যগ্রন্থগুলা কাব্যগ্রন্থটি করা হয়েছে। শতাধিক বছর ধরে এক কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটি গূঢ় রহস্য, শ্রেষ্ঠত্বের স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। মানে এখানে তোমার তারা বোঝাতে যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতার মাধ্যমে মূলত তিনি তার সৃষ্টকর্ম এবং তাকে এখানে বোঝাতে চাচ্ছেন যে আসলে আমরা শিল্পকেই প্রাধান্য দিই শিল্পীর থেকে। মানুষের ব্যক্তির দিকে কর্ম গুরুত্বপূর্ণ, সেটাই মূলত তোমার এখানে প্রাধান্য পাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের এইচএসসি শিক্ষার্থীবৃন্দ যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা তারা মাথায় রাখবা, সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলে থাকি কবিতা পড়ার সময় মাত্রা ছন্দ এগুলা মাথায় রাখতে হবে, এবং এর অধিকাংশ পংক্তি 8 থেকে 5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। তোমরা যদি মাত্রা এবং ছন্দ সম্পর্কে জানতে চাও, আমরা পরবর্তী ক্লাসে মাত্রা এবং ছন্দ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। দেখো, কবিতার মূল ভাব আমরা পাঠ পরিচিতি পড়েছি, এখন আমরা দেখব কবিতার মূল ভাব। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। জীবন দর্শন মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালরাশির শিকার। মানে এই যে আমি আমি তোমার থাকবো না, এক সময় আমরা সবাই চলে যাব, কিন্তু আমরা যদি ভালো কিছু করে যাই, কোনো সৃষ্টিকর্ম রেখে যায়, তো সেই সৃষ্টিকর্ম কালের পরিক্রমায় থেকে যাবে, বাট আমরা হারিয়ে যাব, এক সময় আমার অস্তিত্বই পাওয়া যাবে না। এই হচ্ছে তোমার কবিতার মূল ভাব। এখন আমরা কবিতাটিতে ঢোকার আগে আমরা কিছু শব্দার্থ জেনে নেই। অনেকগুলো শব্দার্থ আছে বইয়ে, আমরা এর মধ্যে কিছু বুলেট শব্দার্থ এখানে বাছাই করে রেখেছি। আমরা এত শব্দার্থ এখন পড়বো না, জাস্ট যেগুলো আমাদেরকে একটু বুঝতে হবে সেগুলো এখানে নোট করেছি। দেখো, গরজে, গগনে গরজে মানে গরজে, গর্জন করে। ভাড়া ভাড়া, ধান রাখার পাত্রের সমষ্টি। ভাড়া মানে হচ্ছে তোমার ধান রাখার একটা পাত্র, এখানে ভাড়া ভাড়া বলতে বোঝাচ্ছে অনেকগুলা পাত্র। কুর ধারা মানে কুরের মতো ধার, প্রবল স্রোতকে বোঝানো হচ্ছে, এত স্রোত যেটা কুরের মতো ধার। খড় পরশা, খড় পরশা শব্দের অর্থ হচ্ছে তোমার ধারালো বর্ষা। কবিতা এটার মিনিং আলাদা হতে পারে। থরে বিথরে, থরে বিথরে বলতে কবি তোমার শব্দের অর্থ হচ্ছে স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে, থরে থরে সাজানো এরকম। তো আমরা কবিতায় ঢুকে যাই। কবিতা রবি ঠাকুর বলছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী কুর দ্বারা কর পরশা। মানে কবি এখানে নিজেকে চিত্রায়িত করলেন, তার অবস্থা বর্ণনা করলেন, শুরুয়াত করলেন যে আকাশে মেঘ গর্জন করতেছে,
তিনি একটা চিত্র তুলে ধরছেন কবিতার শুরুতে। তখন তিনি কবিতায় ঢুকলেন। কাটিতে কাটিতে দান এলো বর্ষা, এক কানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তার প্রথমে তিনি তার চারিপাশের চিত্র বর্ণনা করলেন। আকাশে কালো মেঘ, পাশে নদী, খুব প্রবল স্রোত, এই পাশে তিনি বসে আছেন। কাটিতে কাটিতে দান এলো বর্ষা, নিরন্তরতা বোঝাতে মূলত কাটিতে কাটিতে ব্যবহার করা হয়, তোমরা জানো। আচ্ছা, পরের পংক্তি বলছে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিম আঁকা, গ্রামখানি মেঘে ঢাকা। সে যে পারে বসে আছে ওই পারে তোমার হচ্ছে তোমার দিন মানে আমাদের দিকে যে কালো হয়ে আসে, মেঘ ঘন হয়ে আসে, এটাই বোঝাচ্ছে। প্রভাত ভেলা, এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তুরিবে কে আসে পারে, দেখি যেন মনে হয় চিনিও হারে। কবি দেখলেন কেউ একজন আসতেছে গান গেয়ে। আমরা সাধারণত দেখি যে নদীতে মাঝিরা গান গেয়ে চলে আসে। আমরা মাঝিরা যখন আমরা হাওড় অঞ্চলে যাই বা নদীতে দেখি, তখন সাধারণ ভাটিয়ালি গান বা ভাওয়ালি গান যেগুলা তোমার মাঝিরা গায় আর কি। কবি এটার একটা বর্ণনা দিলেন। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙের উদারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। কবির মনে হচ্ছে তিনি তাকে চিনেন, একা বসে আছেন, বাট তার দিকে মনে হচ্ছে যে তিনি মাঝিটাকে চিনেন। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে বিরাও তরি কুলেতে এসে, যেউ যেতা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে, আমার সোনার দাম কলিতে এসে। কবি এখানে মূলত মাঝি বা তোমার নৌকা এইগুলা তোমার রূপ করতে ব্যবহার করেছেন। কবি এখানে মাঝি বলতে একটি সময়কে বোঝাচ্ছেন, যে তার যে ধান কাট কেটে তিনি বসে আছেন, ধান হচ্ছে তার শিল্পকর্ম। কবি এই সময়কে বলছেন, মহাকালকে বলছেন যে আমার ধান বা আমার শিল্পকর্মটা নিয়ে যাও, যত চাও তত লও, তরুণী পরে আরো আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু বলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। দেখো, কবি তার শিল্পকর্ম সময় স্রোতে দিয়ে দিয়েছেন। তিনি সময়ের যে যাত্রা, সেই যাত্রায় তিনি দিয়েছেন। কবি রবি ঠাকুর অনেক আগে জন্মগ্রহণ করেন, অনেক সাহিত্য আমরা তার পড়ি, তিনি তার সাহিত্যের মাধ্যমে আমরা তাকে জানতে পারি। সেই মহাকাল আমাদের কাছে তার শিল্পকর্ম নিয়ে আসে। এখন সময় বলছে, মাঝি বলছে কবিতায়, বাট রূপ করতে তিনি মাঝি ব্যবহার করেছেন। বাস্তব কবিতার মূল ভাব বলছে এখানে সময় বলছে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে গণমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মানে এই মহাকাল শুধু তার শিল্পকর্মকে নিল, কবিকে নিল না। কবিকে নেওয়ার মতো ঠাঁই তার নাই। কবি মূলত তার শিল্পকর্ম এবং তার নিজের অবস্থা বোঝালেন, যে আমার ঠাঁই নাই কিন্তু আমার শিল্পের ঠাঁই আছে, মূলত কর্মের ঠাঁই আছে, ব্যক্তির ঠাঁই নেই। এখন আমরা সোনার তরী থেকে আসা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কিছু প্রশ্ন দেখব। দেখো এখানে বলছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে? এই যে আমরা কবিতায় পড়লাম যে তুমি, কবি বলছে কাকে বলছে? কবি দেখলেন মাঝি আসতেছে, তার মানে কবি মাঝিকে দেখলেন। এখানে আছে কৃষক, তরী, মাঝি, কবি, তার মানে কবি দেখলেন মাঝি। মাঝিকে বললেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? এই যে দেখো এখানে আসছে তোমার কবিতার মূল ভাবের প্রশ্ন। আয়তনে ছোট ক্ষেত, নদীর ছোট চর, মানুষের জীবন পরিধি, অজানার দেশ। কবি মূলত ছোট ক্ষেত বলতে আহ মানুষের জীবন পরিধি বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? জীবন পরিধি বুঝিয়েছেন। ছোট ক্ষেত মানে আমাদের জীবন, ছোট জীবন। এই ক্ষেতের মধ্যে এত বেশি হওয়ার কিছু নেই, সময় খুব অল্প আমাদের। পরের প্রশ্নে যাই, রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? ওই যে আমরা আমি বারবার বলি যে কবিতাটি কোন ছন্দে রচিত, কোন মাত্রায় রচিত, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। দেখো আমরা কি পেয়েছিলাম? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখানে অবশ্যই মাত্রাবিন্দু থাকবে, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মন্দাক্রান্ত, এটা আলাদা। মাত্রাবৃত্ত, এই যে এখানে হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা হচ্ছে তোমার 30তম বিসিএস এ এই প্রশ্নটি এসেছে। এখন একটি প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর তোমরা দিবা কমেন্টে, তোমরা জানাবা। কাটিতে কাটিতে দান এলো বরষা, কাটিতে কাটিতে, এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়? দেখো ডাবি গ ইউনিটে এটা 11-12 সেশনে এসেছে। নিরন্তরতা, বিলম্ব, সমাপ্তি, সম্ভাবনা। তোমরা এই প্রশ্নটির উত্তর দিবা। তো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি রবি ঠাকুরের সোনার তরী কবিতাটির মূল ভাব এবং তার কবিতার উদ্দেশ্য বুঝতে, এবং কতগুলো প্রশ্ন আমরা দেখলাম। আশা করি
এই ক্লাসটি তোমাদের সবার কাজে আসবে।